হ্যালো বন্ধুরা, আমি সুজয়। ওয়েলকাম টু প্রয়াস স্টেপ টু চ্যানেলে। আজকে আমরা ডিসকাশন করবো হচ্ছে এসএসসি জিডি, অর্থাৎ হচ্ছে এসএসসি জিডি যে সামনে যে তোমাদের আপকামিং এক্সাম আছে সেটার জন্য আমি 12টা এখানে মেনলি ম্যাথ হচ্ছে ডিসকাশন করবো। এইখানে যে আমি কোশ্চেনগুলো নিয়েছি সেটা হচ্ছে তোমার সব হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে নেওয়া হয়েছে, কারণ তোমরা হচ্ছে মেনলি এক্সামটা যেটা পাবে সেটা হয় ইংরাজি ভাষা অথবা হচ্ছে হিন্দি ভাষাতে, তাই আমি এখানে যে কোশ্চেনগুলো নিয়েছি সব কিন্তু ইংরাজি ভাষাতেই নেওয়া হয়েছে। তো দেখো ফার্স্ট কোশ্চেনটা কী বলেছে, ইফ দ্য কস্ট প্রাইস অফ 12 বুকস ইজ ইকুয়াল টু দ্য হচ্ছে সেলিং প্রাইস অফ 8 বুকস, হোয়াট ইজ হচ্ছে গেইন পার্সেন্ট। বলা হয়েছে যে 12টা দ্রব্যের হচ্ছে যদি ক্রয় মূল্য, কস্ট প্রাইস মানে হচ্ছে ক্রয় মূল্য, 12টা দ্রব্যের যদি ক্রয় মূল্য 8টা বইয়ের বিক্রয় মূল্যের সমান হয়, 12টা বইয়ের হচ্ছে ক্রয় মূল্য 8টা বইয়ের বিক্রয় মূল্য যদি সমান হয়, তাহলে আমার হচ্ছে লাভের হার কত। তাহলে এই অঙ্কটা আমরা এরকমভাবে করতে পারি, ধরে নাও যে প্রত্যেকটা দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে, প্রত্যেকটা বইয়ের যেটা ক্রয় মূল্য সেটা হচ্ছে এক্স টাকা, তাহলে 12টা বইয়ের আমরা ক্রয় মূল্য কত বলতে পারি, সেটা হচ্ছে 12x, এবং 8টা বইয়ের বিক্রয় মূল্যের সমান, ধরে নাও এক একটা বইয়ের বিক্রয় মূল্য হচ্ছে ওয়াই টাকা, তাহলে 8টা বইয়ের বিক্রয় মূল্য আমরা কত বলতে পারি, 8y। তাহলে এখান থেকে দেখো আমরা এরকমভাবে করতে পারি x/y ইকুয়াল টু হচ্ছে 8/12, অর্থাৎ যদি আমরা কাটাকাটি করি তাহলে এখান থেকে 8/12 যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে আমরা পাবো হচ্ছে 2/3। তাহলে আমরা বলতে পারি এখান থেকে যেটা আমরা পেলাম যে এক্স বাই হচ্ছে ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2/3, অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে এক্সটা হচ্ছে আমার ক্রয় মূল্য, অর্থাৎ আমার হচ্ছে যেটা কেনা দাম সেটা 2 টাকা, আর যেটা আমার বিক্রয় মূল্য সেটা হচ্ছে 3 টাকা। তাহলে আমরা লাভ কত করলাম, 3 টাকা থেকে 2 টাকা মাইনাস 1 টাকা আমরা লাভ করলাম। এই 1 টাকা যেটা লাভ হলো সেটা কার উপর লাভ হলো, সেটা হলো 2 টাকার উপর। আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে লাভের হার। তাহলে আমরা কি করতে পারি এক্ষেত্রে, যে 1 টাকা যেটা লাভ হলো সেটা লাভ হলো 2 টাকার উপর, আর পার্সেন্টেজ করার জন্য আবার 100 দিয়ে মাল্টিপ্লাই, 2 দিয়ে 100 এ কাটো, তাহলে হচ্ছে 50% আমার লাভ হলো। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন ডি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে এ শপকিপার বাইজ অ্যান্ড হচ্ছে ইন্ডাকশন কুকার ফর হচ্ছে 2750 অ্যান্ড সেলস ইট ফর হচ্ছে 2860, ফাইন্ড হিজ হচ্ছে গেইন পার্সেন্টেজ। বলেছে যে একজন বিক্রেতা কোনো একটা ইন্ডাকশন কুকার হচ্ছে ক্রয় করেছে হচ্ছে 2750 টাকায় এবং বিক্রি করেছে হচ্ছে 2860 টাকায়, তাহলে তার হচ্ছে লাভের শতকরা হার কত। খুব সহজ অঙ্ক, যেটা হচ্ছে কেনা দাম অর্থাৎ ক্রয় মূল্য সেটা হচ্ছে কস্ট প্রাইস, এখানে আমি লিখে নিলাম, সেটা বলেছে তোমার 2750 টাকা, আর যেটা তোমার হচ্ছে বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস সেটা বলা হয়েছে 2860 টাকা। তাহলে আমরা প্রফিট কত বলতে পারি, যেটা আমাদের লাভ সেটা আমরা বলতে পারি 2860 মাইনাস হচ্ছে 2750। তাহলে যেটা আমরা প্রফিট পাবো, এক্স্যাক্টলি প্রফিট যেটা পাবো 2860 থেকে 2750 মাইনাস করে দাও, যেটা আমরা পাবো হচ্ছে 110 টাকা, অর্থাৎ আমাদের প্রফিটটা হচ্ছে 110 টাকা। যেটা আমাদের লাভটা হয় সেটা সবসময় কিন্তু আমাদের বের করতে হয় ক্রয় মূল্যের ওপর, মানে পার্সেন্টেজ যখনই আমাদের ক্যালকুলেশন করতে হবে সেটা কিন্তু ক্রয় মূল্যের উপর বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখবো লাভ হচ্ছে আমার 110 টাকা, সেটা কতর উপর, সেটা হচ্ছে 2750 টাকার উপর, আর পার্সেন্টেজ করা যেত আমার 100 দিয়ে মাল্টিপ্লাই। এখান থেকে এই শূন্য আর এই শূন্য আমরা কাটতে পারি, এখান থেকে যদি আমরা কাটাকাটি করি 5 দিয়ে কাটলে, এটা 5 দিয়ে কাটলে আমরা পাচ্ছি 2, আর এটা 5 দিয়ে কাটলে আমরা পাচ্ছি হচ্ছে 55, আর 55কে আবার হচ্ছে 55 দিয়ে 110কে ভাগ করলে হচ্ছে 2, তাহলে আমরা বলতে পারি যেটা আমাদের লাভ হচ্ছে সেটা হচ্ছে 4%। তাহলে অপশান ডি আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। নেক্সট কোশ্চেনটা দেখব। 3 নম্বর কোশ্চেনটা বলেছে ফাইন্ড দ্য হচ্ছে ইউনিট ডিজিট ইন, দেওয়া আছে দেখো 1 1 2 3 4 1 2 3 4, তার উপরে পাওয়ার হচ্ছে 102 প্লাস হচ্ছে 1 2 3 4, তার উপরে পাওয়ার হচ্ছে 103। এখানে যেটা আমাকে বের করতে বলেছে সেটা হচ্ছে এককের ঘরের অঙ্কটা কত হবে। এই অঙ্ক করার ক্ষেত্রে যেটা নিয়ম, ফার্স্ট অফ অল 102, এই 102কে প্রথমে তুমি 4 দিয়ে ভাগ করো, 102কে 4 দিয়ে ভাগ করলে আমরা ভাগশেষ কত পাবো, সেটা হচ্ছে 2। এবার দেখো 1 2 3 4 এটার এককের ঘরে অঙ্ক কত, 4, এই 4-এর উপরে যেটা রিমাইন্ডার এলো 102কে 4 দিয়ে ভাগ করার পরে যে ভাগশেষটা এলো জাস্ট ওই পাওয়ারটাই রাখো, অর্থাৎ 4-এর উপরে আমরা লিখবো হচ্ছে স্কোয়ার। আবার এখানে দেখো এখানেও হচ্ছে যেটা ইউনিট ডিজিট সেটা কত, 4, আমরা 4 লিখবো, তারপরে আমরা 103কে আবার 4 দিয়ে ভাগ করব। যদি আমরা 103কে 4 দিয়ে ভাগ করি আমাদের ভাগশেষ কত থাকবে, এখানে 3। এবার এখানে আমরা হচ্ছে 4-এর উপরে পাওয়ার লিখবো 3। এবার এখান থেকে আমরা কি করব, দেখো এখান থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 4 স্কোয়ার প্লাস হচ্ছে 4-এর উপর পাওয়ার 3। যদি আমরা 4 স্কোয়ার করি কত পাবো, 16, অর্থাৎ আমরা এককের ঘরে অঙ্ক আমাদের হবে 6। আর যদি আমরা 4-এর কিউব করি মানে 4 গুণ 4, 4 গুণ 4 গুণ 4 গুণ করলে কত পাবো, 64। তাহলে এককের ঘরে অঙ্ক কত, 4।
তাহলে 6 আর 4 যোগ করলে কত 10, তাহলে একই ঘরে অঙ্কটা হচ্ছে 0, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এখানে আমাদের হচ্ছে যে পাওয়ারগুলো দেওয়া থাকবে সেই পাওয়ারগুলোকে আমরা সবসময় হচ্ছে 4 দিয়ে ভাগ করে নেব, ভাগ করার পর আমাদের যেটা ভাগশেষ থাকবে সেই ভাগশেষটাই হচ্ছে আমরা যে সংখ্যাটা পাবো তার এককের অঙ্কের উপর আবার সেই পাওয়ারটা আমরা রাখবো। আশা করি বোঝা গেল। এই ধরনের কোশ্চেন আমি আগেও দেখব, আশা করি তোমাদের আরও ক্লিয়ার হবে। নেক্সট কোশ্চেনটা দেখব। 4 নম্বর কোশ্চেনটা বলেছে এ পার্স কন্টেন্টস 455 টাকা ইন দ্য ফর্ম অফ হচ্ছে ₹1, ₹2 অ্যান্ড ₹5 কয়েন্স ইন দ্য রেশিও অফ হচ্ছে 2:4:5। হোয়াট ইজ দ্য নাম্বার অফ ₹2 কয়েন্স ইন দ্য হচ্ছে পার্স। বলেছে মনে করো কোনো একটা ব্যাগের মধ্যে টোটাল হচ্ছে 455 টাকা আছে, যেখানে 1 টাকা, 2 টাকা এবং 50 পয়সা মুদ্রার সংখ্যার যে অনুপাত সেটা বলেছে 2:4:5। বলেছে 2 টাকা মুদ্রার সংখ্যা কত। দেখো 1 টাকা, 2 টাকা আর এদিকে 5 টাকা মুদ্রার সংখ্যা হচ্ছে 2:4:5। তাহলে আমি 1 টাকা মুদ্রার সংখ্যা ধরে নিতে পারি 2x, 2 টাকা মুদ্রার সংখ্যা ধরে নিতে পারি 4x, আর 5 টাকা মুদ্রার সংখ্যা আমি ধরে নিতে পারি হচ্ছে 5x। তাহলে 1 টাকার মুদ্রা যদি 2xটা থাকে তাহলে কত টাকা আছে 2x ইন্টু 1। যদি 2 টাকার মুদ্রার সংখ্যা 4xটা থাকে তাহলে কত টাকা আছে 4x ইন্টু 2। আর যদি হচ্ছে 5 টাকার মুদ্রার সংখ্যা 5x থাকে তাহলে কত টাকা আছে 5x ইন্টু হচ্ছে 5। তাহলে এখানে আমরা কত পাচ্ছি টোটাল, এখানে 2x, এখানে হচ্ছে 8x আর এখানে হচ্ছে 25x। তাহলে 2x আর 8x, এখানে হচ্ছে তোমার 2x, এখানে হচ্ছে 8x আর এখানে হচ্ছে 25x। যোগ করলে আমরা কত পাবো 2 আর 8 যোগ করে 10, 10 আর 25 হচ্ছে 35। তার মানে আমরা বলতে পারি যে 35x ইকুয়াল টু হচ্ছে 455, যেখান থেকে আমরা x ইকুয়াল টু কত বলতে পারি 35 দিয়ে 455কে ভাগ করলে আমরা কত পাবো সেটা হবে 13, অর্থাৎ 13। আমাদের যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে 2 টাকা মুদ্রার সংখ্যা। 2 টাকা মুদ্রার সংখ্যা আমরা কত ধরে নিয়েছিলাম, সেটা ছিল 4x, অর্থাৎ 4 গুণ 13, যেটা আমাদের হবে 52। তাহলে 2 টাকা মুদ্রার সংখ্যা হচ্ছে 52টা। তাহলে অপশান বি আমাদের অ্যান্সার। আশা করি বোঝা যাচ্ছে। নেক্সট কোশ্চেনটা দেখব। 5 নম্বর কোশ্চেনটা বলেছে হোয়াট ইজ দ্য হচ্ছে কারেক্ট হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার ফর দ্য হচ্ছে গিভেন ফ্র্যাকশন। বলেছে 5 নম্বর যে অঙ্কটা বলেছে যে এখানে যে মিলে অপশনগুলো দেওয়া আছে সেটার মধ্যে এক্স্যাক্টলি কোন অপশনটার মধ্যে সংখ্যাগুলো হচ্ছে ছোটোর থেকে বড় আকারে সাজানো আছে। তো দেখো এই অঙ্কটা আমরা কীভাবে করতে পারি। ফার্স্ট অফ অল যদি প্রথম অপশনটা আমরা লিখে নিই সেটা হচ্ছে 22/7, তারপরে তোমার হচ্ছে 13/17, এরপরে আমাদের দেওয়া হচ্ছে 11/19, আর এরপরে আমাদের দেওয়া হচ্ছে 2/3। ছোটোর থেকে বড় আকারে আমাদের সাজাতে হবে। ফার্স্ট অফ অল দেখো আমরা কি করব, এখানে এই 22-র সাথে এই 17 গুণ করব, 22 ইন্টু 17, আর এখানে আমরা গুণ করব হচ্ছে 7 দিয়ে 13কে, 7 ইন্টু 13। এবার তুমি দেখো এইটা বড় হচ্ছে না এটা বড় হচ্ছে, অবশ্যই এটা বড় হচ্ছে। তাহলে এটা যদি বড় হয় 22 ইন্টু 17 যদি বড় হয় তাহলে আমরা পরিষ্কারভাবে বলতে পারি 22/7ই হচ্ছে বড় আর 13/7 হচ্ছে ছোট। তাহলে দেখো আমাদের সাজাতে বলেছে হচ্ছে ছোট থেকে বড়, কিন্তু এখানে প্রথমেই বড় দেওয়া আছে তারপরে ছোট দেওয়া আছে, তাহলে প্রথম অপশানটা আমাদের হচ্ছে না। আশা করি বুঝতে পারলে। দেখো সেকেন্ড অপশানটা আবার বোঝার চেষ্টা করো। প্রথমে দেওয়া আছে তোমার 11/19, তারপরে দেওয়া আছে হচ্ছে 2/3, এরপরে দেওয়া আছে 13/17, আর এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 22/7। তাহলে যদি আমরা প্রথমে যদি এভাবে গুণ করি আবার 11 ইন্টু 3 কত হয় সেটা 33, 19 ইন্টু 2 কত হয় 38। তাহলে দেখো প্রথমে ছোট সংখ্যা এসছে তারপরে বড় সংখ্যা আসছে, তাহলে আমাদের এই দুটো সঠিক আছে। এবারে পরেরটা দেখি আবার 2 দিয়ে 17কে গুণ করলে আমরা কত পাই সেটা হচ্ছে 34, আবার 3 দিয়ে 13কে গুণ করলে কত পাই সেটা হচ্ছে 39। তাহলে আমাদের সেকেন্ড এবং থার্ডও ঠিকভাবে সাজানো আছে, অর্থাৎ এটা প্রথমে হচ্ছে এটার থেকে ছোট হচ্ছে, আবার এটা এটার থেকে ছোট হচ্ছে। তারপরে এখানে দেখো 13 ইন্টু 7 কত হয় 91, আর 17 ইন্টু 22 অবশ্যই বড় হবে। তাহলে আমরা পরিষ্কার বলতে পারি যে এই অপশানটাই আমাদের সঠিক আছে। এগুলো করার ক্ষেত্রে কিছুই না, জাস্ট হচ্ছে আমাদের লবের সাথে হরকে যদি আমরা গুণ করি, গুণ করার পরেই আমরা যেখানে মিললে হচ্ছে ভ্যালুটা বড় পাবো সেই হিসাবে আমরা সাজিয়ে নেব। তাহলে সেক্ষেত্রে আমাদের যে অপশান বি যেটা আছে সেটা সঠিক আছে। 11-এর সাথে 3 মাল্টিপ্লাই করলে হচ্ছে 33, আবার হচ্ছে 19-এর সাথে 2 মাল্টিপ্লাই করলে 38, তাহলে 33 তো অবশ্যই 38 থেকে ছোটো, তাহলে আমরা বলতে পারি এটা সঠিকভাবে সাজানো আছে। তারপরে দেখো 17 ইন্টু 2 কত 34, আর 3 ইন্টু 13 কত হচ্ছে 39, তাহলে 34 অবশ্যই 39 থেকে ছোটো, তাহলে এটাও সঠিকভাবে সাজানো আছে। তারপরে দেখো 7 ইন্টু 13 কত হয় 91, আর হচ্ছে 22 ইন্টু 17, তাহলে 91 থেকে 22 ইন্টু 17 যেটাই আসুক অবশ্যই বড় হবে।
তাহলে আমাদের এই যে অপশানটা এটা কিন্তু পুরোপুরি সঠিকভাবে সাজানো আছে ছোট থেকে বড় আকারে। তাহলে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান বি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 6 নম্বর কোশ্চেনটা বলেছে টু পজিটিভ ইন্টিজার্স আর ইন দ্য রেশিও হচ্ছে 3:4। ইফ দ্য প্রোডাক্ট অফ দ্য হচ্ছে টু নাম্বারস ইজ হচ্ছে 1728, হোয়াট ইজ দ্য হচ্ছে ভ্যালু অফ দ্য গ্রেটেস্ট নাম্বার। বলেছে দুটো সংখ্যার অনুপাত দেওয়া 3:4 এবং তাদের যেটা গুণফল সেটা হচ্ছে 1728। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য গ্রেটেস্ট নাম্বার, সব থেকে বড় সংখ্যাটা, অর্থাৎ এখানে যে বড় সংখ্যাটা সেটার ভ্যালু তোমাকে বের করতে হবে। তাহলে দেখো আমরা অনুপাত যদি দেওয়া থাকে 3:4, আমরা একটা সংখ্যা ধরে নিলাম 3x আর একটা সংখ্যা ধরে নিলাম 4x। এদের যেটা গুণফল সেটা কত হবে 3x ইন্টু 4x, মাল্টিপ্লাই করলে আমরা কত পাবো সেটা হচ্ছে 12, 3 গুণ 4 12, আর x আর x মাল্টিপ্লাই করলে x স্কোয়ার। তাহলে আমরা লিখবো হচ্ছে 12x স্কোয়ার। সেটা এখানে বলে দেওয়া কত সেটা হচ্ছে 1728। তাহলে এখান থেকে x স্কোয়ার এক্স্যাক্টলি আমরা কত বলতে পারি, 12 দিয়ে যদি 1728কে আমরা ভাগ করি 17-এর মধ্যে 12 যাবে একবার, এদিকে হচ্ছে তোমার 52, তাহলে আমরা 4বার দিতে পারি, তারপরে আমরা হচ্ছে আবার 4বার আমাদের যাবে যেটা হচ্ছে 144, যেখান থেকে আমরা x ইকুয়াল টু পাবো হচ্ছে 12, x স্কোয়ার ইকুয়াল টু 144, যেখানে x ইকুয়াল টু কী হবে √144 যেটা হচ্ছে 12। আমাদের যেটা বের করতে হয়েছে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য গ্রেটেস্ট নাম্বার, বড় সংখ্যাটা কত 4x। তাহলে আমরা লিখতে পারি 4 ইন্টু 12, যেটা মাল্টিপ্লাই করলে আমরা পাবো 48। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান সি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 7 নম্বর যে কোশ্চেনটা বলেছে the ratio of the speeds of two trains is হচ্ছে 3:4. if the second train runs হচ্ছে 300 কিলোমিটার in হচ্ছে 3 hour, then what should be the হচ্ছে speed of the first train। বোথ অঙ্কটা দেখো কি বলেছে, দুটো ট্রেনের হচ্ছে গতিবেগের যেটা অনুপাত সেটা হচ্ছে 3:4। বলেছে যে দ্বিতীয় ট্রেনটি হচ্ছে 300 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে হচ্ছে 3 ঘন্টা সময়ের মধ্যে। তাহলে হোয়াট উড বি দ্য হচ্ছে স্পিড অফ দ্য ফার্স্ট ট্রেন, তাহলে প্রথম ট্রেনটার হচ্ছে গতিবেগ কত, অর্থাৎ 1 ঘন্টায় কতটা দূরত্ব সে অতিক্রম করতে পারবে। দেখো এখানে আমরা কীভাবে করতে পারি, দ্বিতীয় যে ট্রেনটা আছে সে 300 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার, কতক্ষণ সেক্ষেত্রে সময় লাগে হচ্ছে 3 ঘন্টা। তাহলে এক্ষেত্রে আমরা গতিবেগটা তাহলে কত বলতে পারি, গতিবেগ আমরা বলতে পারি হচ্ছে দূরত্ব বাই হচ্ছে সময়, অর্থাৎ 300 ভাগ হচ্ছে 3, যেটা আমরা বলতে পারি হচ্ছে 100 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে দ্বিতীয় ট্রেনটার গতিবেগ। প্রথম ট্রেন এবং দ্বিতীয় ট্রেনের গতিবেগের অনুপাত কত বলে দেওয়া 3:4। তাহলে দেখো প্রথম ট্রেন এবং দ্বিতীয় ট্রেনের গতিবেগের অনুপাত বলে দেওয়া 3:4, আর যেটা আমরা দ্বিতীয় ট্রেনটার গতিবেগ পেলাম সেটা পেলাম হচ্ছে 100 কিলোমিটার, অর্থাৎ এখানে দ্বিতীয় ট্রেনটা কত 4 ইউনিট, তাহলে আমরা বলতে পারি 4 ইউনিট সমানই হচ্ছে 100 কিলোমিটার। তাহলে 1 ইউনিট সমান আমরা কত বলতে পারি সেটা হচ্ছে 25 কিলোমিটার। তাহলে 3 ইউনিট সমান আমরা কত বলতে পারি সেটা হচ্ছে 25 গুণ 3, যেটা আমরা বলতে পারি হচ্ছে 75 কিলোমিটার। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান ডি। অপশান ডি হবে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। নেক্সট কোশ্চেনটা দেখব। 8 নম্বর কোশ্চেনটা বলেছে হোয়েন এ ন্যাচুরাল নাম্বার n ইজ ডিভাইডেড বাই হচ্ছে 5 দ্য রিমাইন্ডার ইজ 4। বলছে কোনো একটা প্রকৃত সংখ্যা হচ্ছে n, সেটাকে যদি 5 দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ থাকে 4। হোয়াট ইজ দ্য হচ্ছে রিমাইন্ডার হোয়েন হচ্ছে 2n ইজ ডিভাইডেড বাই 5। বলেছে যদি 2n-কে 5 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত থাকবে। এক্ষেত্রে আমরা কি করব, জাস্ট হচ্ছে যেটা আমাদের হচ্ছে ভাগশেষ, প্রথমে দেখো আমাদের যেটা হচ্ছে ভাগ করা হয়েছিল n-কে কত দিয়ে ভাগ করেছিলাম, আমাদের যেটা ডিভাইজার ছিল সেটা হচ্ছে ভাজ, অর্থাৎ হচ্ছে ভাজক ছিল আমাদের 5, আমরা ভাগশেষ কত পেয়েছিলি যেটা হচ্ছে রিমাইন্ডার সেটা আমাদের ছিল হচ্ছে 4। এবার আমাদের ভাগ করতে বলেছে 2n-কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ আবার কত থাকবে। এক্ষেত্রে যেটা আমরা করব, আমাদের n বা 2n নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। আমাদের দেখো প্রথমে ভাগশেষ কত ছিল 4কেই জাস্ট হচ্ছে দ্বিগুণ করে দাও, 4কে যদি 2 দিয়ে গুণ করে দাও তাহলে কত পাবে সেটা 8। এবার 8কে তুমি ভাগ করো হচ্ছে 5 দিয়ে, 8কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে সেটা হচ্ছে 3। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে 3। আমাদের এটা ধরার কোনো প্রয়োজন নেই, আমাদের হচ্ছে যেটা প্রথমে তোমার হচ্ছে ভাগশেষ থাকবে তাকেই আমরা জাস্ট হচ্ছে আবার 2 দিয়ে গুণ করে নেব। 4কে আমরা 2 দিয়ে গুণ করলাম যেটা হচ্ছে পাচ্ছি 8, 8কে 5 দিয়ে ভাগ করলে আমাদের যেটা হচ্ছে ভাগশেষ থাকছে সেটা হচ্ছে 3। তাহলে আমাদের অ্যান্সার অপশান বি। আশা করি বুঝতে পারলে। নেক্সট কোশ্চেনটা দেখব। 9 নম্বর কোশ্চেনটা হচ্ছে রিতা ইনভেস্টেড এ সাম অ্যাট হচ্ছে 2.5% রেট ফর হচ্ছে 4 ইয়ার্স। Sita invested the হচ্ছে সেম অ্যামাউন্ট অ্যাট দ্য হচ্ছে সেম রেট ফর হচ্ছে 6 ইয়ার্স। হোয়াট ইজ দ্য হচ্ছে রেশিও অফ দ্য হচ্ছে সিম্পল ইন্টারেস্ট আর্নড বাই সিতা টু দ্যাট আর্নড বাই রিতা। কী বলেছে হচ্ছে রিতা বিনিয়োগ করে
কোনো একটা টাকা 2.5% রেট ফর হচ্ছে 4 ইয়ার্স। রিতা কোনো একটা জায়গায় মনে করো কোনো একটা টাকা জমা করেছে, সেটা হচ্ছে 2.5% রেট অফ ইন্টারেস্টে, বার্ষিক সুদের হার হচ্ছে 2.5% 4 বছরের জন্য। এবং সীতা ইনভেস্টেড দ্য সেম অ্যামাউন্ট অ্যাট দ্য সেম রেট ফর হচ্ছে 6 ইয়ার্স। এবং সীতা হচ্ছে একই টাকা জমা করে 6 বছরের জন্য একই বার্ষিক সুদের হারে। হোয়াট ইজ দ্য রেশিও অফ সিম্পল ইন্টারেস্ট আর্নড বাই সীতা টু দ্যাট আর্নড বাই রিতা? বলেছে যে সীতা এবং রিতা তারা যে সরল সুদটা পাবে তাদের হচ্ছে অনুপাতটা কত হবে। ফার্স্ট অফ অল দেখো, এটা আমরা এরকমভাবে করতে পারি। আমরা ধরে নিলাম যে সীতার যেটা মানে যেটা হচ্ছে যে টাকাটা বিনিয়োগ করেছে সেটা হচ্ছে পি। সীতা পি টাকা বিনিয়োগ করেছে, কত বার্ষিক সুদের হার কত আছে সেটা হচ্ছে 2.5, আর কত বছরের জন্য সেটা 4 বছরের জন্য, তাহলে ইন্টু হচ্ছে 4 বাই হচ্ছে 100। তাহলে এটা হচ্ছে রিতা 4 বছর পর কত সরল সুদ পাবে সেটার ফর্মুলা। এটা হচ্ছে পি, এটা হচ্ছে টি, এটা হচ্ছে আর বাই হচ্ছে 100, যেটা হচ্ছে সরল সুদ বের করার ফর্মুলা। এবার দেখো সীতা কি বলেছে, সীতাও হচ্ছে একই টাকা জমা করবে, অর্থাৎ সীতা হচ্ছে পি টাকা জমা করবে একই বার্ষিক সুদের হারে, তাহলে 2.5%-এর জন্য, আর কত সময়ের জন্য সেটা 6 বছর, তাহলে ইন্টু হচ্ছে 6 বাই হচ্ছে 100। তাহলে এই টাকাটা কে পাবে, এই টাকাটা পাবে হচ্ছে সীতা। 6 বছর পরে সীতা যে সরল সুদটা পাবে সেটা পাবে এই টাকাটা, আর এটা পাবে হচ্ছে রিতা। এবার আমাদের কি করতে হবে, এই যেটা সীতা যে টাকাটা পাবে তার সাথে রিতা যে টাকাটা পাবে তার শুধুমাত্র আমাদের অনুপাতটা করতে হবে। তাহলে দেখো এটাকে আমরা এরকমভাবে করতে পারি, পি ইন্টু 2.5 ইন্টু 6 বাই 100, এখানে অনুপাত দিয়ে নিলাম আমরা। এখানে হচ্ছে পি ইন্টু 2.5 ইন্টু হচ্ছে 4 বাই হচ্ছে 100। তাহলে এখান থেকে এই 100 আর এই 100 আমরা কেটে দিতে পারি, এই পি কেটে দিতে পারি, এখান থেকে 2.5 আমরা কেটে দিতে পারি। তাহলে আমাদের 4 থাকবে কত, 6:4। যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করে নিই তাহলে আমরা পাবো হচ্ছে 3:2। তাহলে আমরা বলতে পারি সীতা এবং রিতা তাদের যে সরল সুদের যে অনুপাতটা হবে সেটা হবে 3:2। তাহলে অপশান এ আমাদের অ্যান্সার। খুব সহজ অঙ্ক এগুলো, শুধুমাত্র হচ্ছে আমাদের যে সরল সুদের যে বেসিক ফর্মুলা সেই ফর্মুলাটুকুই কিন্তু প্রয়োজন, আর কিছুই নেই। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখব। 10 নম্বর কোশ্চেনটা বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ সলিউশন অফ দ্য ইকুয়েশন। বলেছে যে এই যে সমীকরণটা যে দেওয়া আছে এই সমীকরণটার মধ্যে এক্স এবং ওয়াইয়ের কোন ভ্যালুটার জন্য এই সমীকরণটা স্যাটিসফাই করবে না, অর্থাৎ এক্স আর ওয়াইয়ের কোন ভ্যালুটার জন্য মেনলি এই সমীকরণটা তোমার হচ্ছে এক্স্যাক্টলি স্যাটিসফাই করবে না। মানে ব্যাপারটা হচ্ছে এক্স আর ওয়াইয়ের ভ্যালুটা বসালে আমরা মেনলি হচ্ছে 8 পাবো না। দেখো প্রথম অপশানটা দেখো, এক্স এর ভ্যালু দেওয়া আছে 4, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 1। যদি আমাদের দেওয়া আছে হচ্ছে 3x মাইনাস হচ্ছে 4y, যদি আমরা এক্স এর জায়গায় 4 বসাই তাহলে 3 গুণ হচ্ছে 4, আর ওয়াইয়ের জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে 4 ইন্টু 1, তাহলে দিয়ে আমরা কত পাচ্ছি 12, আর এখানে হচ্ছে 4। 12 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 8 হয়। তাহলে স্যাটিসফাই করলো। তাহলে আমাদের এই যে 4,1 এটা সলিউশন হচ্ছে। 2 নম্বর দেখো 8,4, যদি আমরা এক্সের জায়গায় 8 বসাই আর ওয়াইয়ের জায়গায় যদি আমরা 4 বসাই তাহলে 4 গুণ হচ্ছে 4, তাহলে এখানে আমরা কত পাচ্ছি 24, আর এখানে আমরা কত পাচ্ছি 16। তাহলে 24 থেকে 16 মাইনাস করলেও 8 হয়, তাহলে এটাও কিন্তু স্যাটিসফাই করছে। যদি আমরা হচ্ছে অপশান সিটা দেখি, অপশান সিটা যদি একবার দেখো, এক্সের জায়গায় আমরা বসাবো হচ্ছে 1, তাহলে 3 ইন্টু 1, আর ওয়াইয়ের জায়গায় আমরা বসাবো হচ্ছে 4, তাহলে 4 ইন্টু 4। এখানে কত পাচ্ছি 3, এখানে আমরা কত পাচ্ছি -16, তাহলে আমরা পাবো কত -13। তাহলে এটা কি স্যাটিসফাই করলো না। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে অপশান সি। অপশান ডি আমাদের আর দেখা প্রয়োজন নেই, কারণ আমরা অপশান সিতে কিন্তু অ্যান্সার আমরা পেয়ে গেছি যে 1,4 এই ইকুয়েশনের কিন্তু কোনো সলিউশন হবে না। বুঝতে পারলে? খুব সহজ অঙ্ক, শুধু একটু বেসিক কনসেপ্ট। নেক্সট কোশ্চেনটা দেখব। 11 নম্বর কোশ্চেনটা বলেছে অনিল ইজ হচ্ছে টুয়াইস অ্যাজ এফিশিয়েন্ট অ্যাজ হচ্ছে বিনয়। বলেছে অনিল হচ্ছে বিনয়ের থেকে হচ্ছে দ্বিগুণ কর্মদক্ষ। ইফ অনিল ক্যান হচ্ছে কমপ্লিট এ জব ইন হচ্ছে 20 days লেস অ্যাজ কম্পেয়ার টু বিনয়। বলেছে অনিল কোনো একটা কাজ বিনয়ের তুলনায় হচ্ছে 20 দিন কম সময়ে করতে পারে। তাহলে হাউ মাচ টাইম উইল দে টেক টু হচ্ছে কমপ্লিট দ্য জব টুগেদার। তাহলে তারা দুজনে মিলে যদি কোনো একটা কাজ করে তাহলে পুরো কাজটা কমপ্লিট করতে তাদের কত সময় লাগবে। এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা কীভাবে করব? ফার্স্ট অফ অল দেখো, এখানে আমি লিখলাম অনিল আর এখানে হচ্ছে বিনয়। প্রথমে কর্মদক্ষতার কথা বলা হয়েছে, কি বলা হয়েছে? অনিল ইজ টুয়াইস মানে হচ্ছে দ্বিগুণ, অ্যাজ এফিশিয়েন্ট অ্যাজ বিনয়। এফিশিয়েন্ট মানে হচ্ছে কর্মদক্ষ।
তাহলে অনিল বলা হয়েছে বিনয়ের থেকে দ্বিগুণ কর্মদক্ষ। আমরা যদি ধরে নিলাম বিনয়ের কর্মদক্ষতা হচ্ছে 1, তাহলে অনিলের কর্মদক্ষতা কত হবে 2। এবার যদি আমরা অনুপাতে নিয়ে নিই তাহলে আমরা বলতে পারি অনিল এবং বিনয়ের কর্মদক্ষতার অনুপাত হচ্ছে 2:1। তাহলে সেক্ষেত্রে তাদের সময়ের অনুপাত কত হবে? কর্মদক্ষতার সাথে সময়ের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ যার কর্মদক্ষতা বেশি হবে তার কিন্তু সময় কোনো একটা কাজ করতে কম লাগবে, আর যার কর্মদক্ষতা কম হবে সেক্ষেত্রে তার সময় বেশি লাগবে। অর্থাৎ কর্মদক্ষতার অনুপাত যদি 2:1 হয় তাহলে সময়ের ক্ষেত্রে অনুপাতটা উল্টে যাবে, সেটা হবে 1:2। আশা করি বুঝতে পারলে। এবার বলা হয়েছে কি অনিল ক্যান কমপ্লিট এ জব ইন 20 days লেস অ্যাজ কম্পেয়ার টু বিনয়। বলা হয়েছে অনিল এবং বিনয় মানে হচ্ছে অনিল বিনয়ের তুলনায় হচ্ছে কাজটা 20 দিন কম সময় করতে পারে। তাহলে দেখো এখান থেকে আমরা যে সময়ের অনুপাতটা পেলাম সেটা হচ্ছে 1:2। অর্থাৎ আমরা বলতে পারি যে বিনয় যদি কোনো একটা কাজ করতে সময় লাগে 2 ইউনিট, তাহলে অনিলের সেই কাজটা করতে সময় লাগে 1 ইউনিট। তাহলে এদের মধ্যে সময়ের পার্থক্য কত? 1 ইউনিট। তাহলে আমরা বলতে পারি 1 ইউনিট মানে হচ্ছে 20। তাহলে 2 ইউনিট সমান আমরা কত বলতে পারি? সেটা হচ্ছে 40। তাহলে আমরা বলতে পারি যে অনিল কোনো একটা কাজ করতে পারে 20 দিনে, যেখানে বিনয় কাজটা করতে সময় নেয় 40 দিন। এবার বলা হয়েছে দুজনে মিলে কাজটা কত দিনে করবে। কি করব? যখনই মনে করো এরকম দাবা যে এ কোনো একটা কাজ করে 20 দিনে, বি কোনো একটা কাজ করে 40 দিনে, যদি আমাদের দুজনে মিলে কাজটা কত দিনে করবে সরাসরি বের করতে আমরা কি করব? একটাই শুধুমাত্র ফর্মুলা, সেটা হচ্ছে এ ইন্টু বি, আর নিচে আমরা লিখবো হচ্ছে এ প্লাস বি। বাস এতটুকু করে নাও। তাহলে অনিল কাজটা করে 20 দিনে, তাহলে 20, আর বিনয় কাজটা করে 40 দিনে ইন্টু 40, আর নিচে আমরা লিখবো হচ্ছে 20 যোগ 40। তাহলে এখান থেকে আমরা কত পাবো? 20 ইন্টু হচ্ছে 40 বাই হচ্ছে 60। 20 দিয়ে 60 কাটলে আমরা পাবো 3, আর 40কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 13 সমস্ত 1/3। অর্থাৎ আমরা বলতে পারি সেটা হচ্ছে 13.333 এত ডেজ। অপশন বি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 12 নম্বর কোশ্চেনটা বলেছে দ্য এলসিএম অফ 2 নাম্বারস ইজ হচ্ছে 48। দ্য নাম্বারস আর ইন দ্য রেশিও হচ্ছে 2:3। ফাইন্ড দ্য হচ্ছে সাম অফ দ্য নাম্বারস। বলেছে দুটো সংখ্যার হচ্ছে লসাগু, এলসিএম হচ্ছে তোমার লসাগু, দুটো সংখ্যার লসাগু হচ্ছে 48, এবং বলেছে সংখ্যা দুটোর অনুপাত হচ্ছে 2:3। ফাইন্ড দ্য সাম অফ দ্য নাম্বারস। বলেছে সংখ্যা দুটোর যোগফল কত? সাম হচ্ছে যোগফল। তাহলে দেখো আমরা যখনই দুটো সংখ্যার অনুপাত বলে দেওয়া 2:3, আমরা প্রথমে ধরে নিতে পারি একটা সংখ্যা হচ্ছে 2x আর একটা সংখ্যা হচ্ছে 3x। তাহলে এদের লসাগু আমরা কীভাবে বের করব? 2 এবং 3, এটা তো লসাগু আমরা বের করতেই পারি। তাহলে 2 আর 3 এর লসাগু কত? সেটা হচ্ছে 6, আর এক্সটা দুটো সঙ্গে আছে, বাস এক্সটাকে এদের সঙ্গে আবার নিয়ে নাও। তাহলে এটাই হয়ে গেল তোমার লসাগু, যেটা হচ্ছে 6x। সেই লসাগুটা এখানে কত বলে দেওয়া? 48। তাহলে আমরা ইকুয়াল টু লিখবো এখান থেকে 48, যেখান থেকে x এর ভ্যালু আমরা বলতে পারি হচ্ছে 8। তাহলে আমাকে যেটা বের করতে বলেছে যে সংখ্যা দুটোর যোগফল, তাহলে একটা সংখ্যা হচ্ছে 2x আর একটা সংখ্যা হচ্ছে 3x। তাহলে 2 গুণ 8 যোগ 3 গুণ 8, তাহলে 2 গুণ 8 করলে আমরা কত পাচ্ছি? এটা হচ্ছে 16, আর 3 গুণ 8 করলে আমরা কত পাচ্ছি? 24। তাহলে 16 আর 24 যোগ করলে কত হবে? 40। অর্থাৎ আমরা বলতে পারি সংখ্যা দুটোর যেটা যোগফল সেটা হচ্ছে 40। তাহলে আমাদের অ্যান্সার অপশান সি। আশা করি ক্লিয়ার। তো এই হচ্ছে আমাদের ম্যাথ প্র্যাকটিস সেট হচ্ছে 1 ফর হচ্ছে এসএসসি জিডি। এখানে আমি একটা প্র্যাকটিস পেপারে ডিসকাশন করলাম, 12টা কোশ্চেন ডিসকাশন করা হলো। আশা করি তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। কারো যদি ডাউটস থাকে অবশ্যই তোমরা সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি তোমরা এই ভিডিওগুলো একটু শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে, যদি আলটিমেটলি আমি এখান থেকে তোমাদের সাপোর্ট পাই তাহলে কিন্তু আমি এই প্র্যাকটিস পেপারটা কন্টিনিউ করব। ক্লিয়ার? থ্যাংক ইউ। গড ব্লেস ইউ অল।